স্মার্টফোন মার্কেটের এই কঠিন সময়ে ভিভো বাংলাদেশে তাদের নতুন আরেকটা ডিভাইস লঞ্চ করে দিল, আর তা হচ্ছে ভিভো Y500। ভিভো Y500 এর মূল আকর্ষণীয় জায়গায় আমি বলবো ব্যাটারি। 8100 mAh এর বিশাল বড় ব্লু ভোল্ট ব্যাটারি ওরা ব্যবহার করছে, এবং একই সাথে এই যে সামনের যে ডিসপ্লেটা দেখছেন এখানে 1.5K রেজলিউশনের একটা প্যানেল রয়েছে। খুব সহজে বোঝা যাচ্ছে যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাদের জন্য দারুণ কিছু, মানে আপনি লং টাইম দারুণ একটা ডিসপ্লেতে ভিডিও টিডিও উপভোগ করতে পারবেন। বাট একটা স্মার্টফোন শুধুমাত্র তো আমরা এই কারণে কিনবো না, আরও অনেক বিষয় থাকে, সেগুলো দেখে শুনে বুঝে তারপরে তো আপনি কিনবেন যে সেই জায়গাটা আসলে আপনাকে পারফেক্টলি দিচ্ছে কিনা। চলুন সেগুলো ফাইন্ড আউট করি। আর বাংলাদেশে এই স্মার্টফোনটা ওরা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করছে, 6128GB এবং 6256GB ভ্যারিয়েন্ট। না, 8GB র্যামের বালাইটাই নেই, মানে কি একটা দিন আসলো, তাই না? এনিওয়ে, এই স্মার্টফোনটা যারা প্রি বুক করবেন, আমি প্রি বুকের টাইম সব কিছু এখানে মেনশন করে দিলাম। 8 থেকে 13 জুলাই মূলত প্রি বুক বা প্রি অর্ডার চলবে। এই সময়ের মধ্যে আপনি যদি এটাকে প্রি অর্ডার করে ফেলেন তাহলে দারুণ সব গিফটস পেয়ে যাবেন। ইভেন মিনুসের সাথে ওরা কোলাবোরেশন করছে দেখলাম, সো ইন্টারেস্টিং জিনিস থাকবে আপনার জন্য, যেগুলো ভিডিওতে দেখছেন আর কি। অলরাইট, আমরা যদি স্মার্টফোনটা একটু ডিজাইনটা দেখি, রিয়ারের ক্যামেরা মডিউলের ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে। রিয়ারের এই কালার ভেরিয়েন্টটা বিশেষ করে, যেখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাই, কিছুটা ওই যে কি বলা যায়, শামুক বা ঝিনুকের শেলের মতো একটা ফিল দিচ্ছে। সুন্দর ফিল না, মানে দেখতে আর কি ওরকম লাগে। সো ইন্টারেস্টিং। আর বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাও মূলত প্লাস্টিক জাতীয়ই। তো এইটার উপরে ফিঙ্গারপ্রিন্ট বা খুব ভালো রকমের আঘাত লাগলে স্ক্র্যাচ পড়তে পারে, আপনার কেস ব্যবহার করা বরং ভালো। স্মার্টফোনটা একটু মোটা লাগতে পারে বর্তমান সময়ের বিবেচনায়, কারণ এটার মধ্যে তো বিশাল বড় ব্যাটারি আমরা দেখছি আসলে। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাকটা আবার ওরা দেয়নি, এটা থাকলে ভালোই হতো, খারাপ হতো না। হাতে নিলে একটু বাল্কি ফিল আসবে, ওয়েট ব্যালেন্সের দিক থেকে সামনের দিকটা একটু টফ হেভি টাইপের আপনার কাছে লাগতে পারে, একদম সুপার ব্যালেন্সড না। ডিসপ্লেটার সাইজ হচ্ছে গিয়ে 6.83 ইঞ্চ, যেখানে ওরা ইনফিনিটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট অ্যান্ড এইটা 1.5K রেজলিউশনের। সো রেজলিউশন ভালো আছে অ্যান্ড 5000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, যার ফলে আমরা ইনডোর আউটডোর বোথ সিনারিওতে খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারছি, স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারছি। টাচ রেসপন্স ভালো, আই প্রোটেকশন ওরা দিয়েছে, এতে করে লং টাইম যে ভিডিও দেখবেন না, মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন, চোখের সমস্যা হচ্ছে না। ভিভোর ওয়াই সিরিজে আমার দেখা বোধ হয় সবচাইতে বেস্ট ডিসপ্লে আমি দেখছি, যার চিন বেজেল ন্যারো অ্যান্ড সিমেট্রিক্যাল। টপ সেন্টারে 5 হোল কাট আউট রয়েছে, এটার সাইজটা স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে। কালার রিপ্রোডাকশন ভালো, বেশ ভিভিড ভাইব্রেন্ট টাইপের কালার দেয়, একদম ন্যাচারাল না বাট একটু ভাইব্রেন্ট, দেখতে সুন্দর লাগে এটাকে। ডিসপ্লের জায়গাটাতে খুব সুন্দরভাবে পাস করছে। এই স্মার্টফোনটার বেস ভ্যারিয়েন্ট 36,999, মানে 37,000 টাকা। পরবর্তী ভ্যারিয়েন্ট 44,000 টাকা বা 43,999 টাকা। যদি আমরা বেস ভ্যারিয়েন্টের কথা চিন্তা করি, সেই জায়গায় কিন্তু আমরা ডিসপ্লেটাকে অ্যাজ অফিসিয়াল ফোন খুবই ভালো বলবো। তবে এই দুইটা ভ্যারিয়েন্টের মাঝে জাস্ট এই স্টোরেজ বাড়ানোতে এত বেশি মানে দামের গ্যাপ, এটা কেন? মানে জানি স্টোরেজের দাম অনেক বেশি, কিন্তু গ্যাপটা একটু বেশি লাগতেছে সেই হিসাবে। তাছাড়া 8GB র্যাম প্লাস হচ্ছে 256 হলেও ধরেন মেনে নিতাম, কিন্তু এটা একটু বেমানান লাগছে আমার কাছে আর কি। এনিওয়ে, আমরা যদি ক্যামেরাতে আসি, স্মার্টফোনটার রিয়ারে ক্যামেরা রয়েছে মোট দুইটা, বাট অ্যাকচুয়ালি কাজের একটাই, আর একটা অক্সিলারি সেন্সর আর কি, এরকম কিছু। যেখানে আমরা সনির ক্যামেরা দেখছি 50 মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। এই স্মার্টফোনটার মেইন যে ক্যামেরা, মেইন ক্যামেরায় আপনি ডেলাইট কন্ডিশনে শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজের মতো একটা পাবেন, যেটাকে আপনি অ্যাজ এ অফিসিয়াল স্মার্টফোন অ্যারাউন্ড 30K প্লাস হিসেবে বিবেচনায় রাখতেই পারেন। কালারটা একটু টুইকটেড, যেখানে ভাইব্রেন্ট ছবি আমরা লক্ষ্য করছি, তবে হেভি এক্সপোজার এরিয়া কন্ট্রোলিং এ কিছুটা ইস্যু রয়েছে, যে জায়গায় একটু হিমশিম খায়। লাইটিং সিনারিও অনুকূলে থাকলে বেটার আউটপুট দিতে পারে। লো লাইটে আবার অনেকটা সফট করে অ্যান্ড কন্ট্রাস্টি টাইপের একটা ছবি দিচ্ছে। লো লাইটে আপনি যদি একটু স্টাডি হাতে ধরেন তাহলে ইউজেবল আউটপুট পাবেন, মানে নাইট মোডে। বাট ছবিতে যদি মুভমেন্ট থাকে কিংবা আপনার হাত নড়ে তাহলে কিন্তু ছবিগুলো একটু ব্লারি আসে। এটা যে বাজেটের ফোন, খুব স্বাভাবিক অর্থে পোর্ট্রেট আপনারা 2টা ফোকাল লেন্থ অ্যাটলিস্ট আশা করেন, বাট না, এখানে ওরা একটা ফোকাল লেন্থে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদম যে আর্টিফিশিয়াল লাগছে এমনটা নয়, মোটামুটি ন্যাচারাল। এজ রিডাকশনে টুকটাক একটু মিসম্যাচ আছে, তবে 2টা ফোকাল লেন্থ থাকলে পারফেক্ট হতো। আর এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার সুন্দর ছবি দেয়, সেলফি লাভারদের ভালো লাগবে আই গেস, এবং এখানে একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, ওকে, বাট সুন্দর লাগছে আর কি। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ স্মার্টফোন 1080p 30fps এ। ভিডিওর জায়গাটা আপনার কাছে বিলো অ্যাভারেজ মনে হবে যখন আপনি এই স্মার্টফোন 44,000 টাকায় কিনছেন, তখন ডেফিনেটলি আপনি মনে করবেন না, হইল না ব্যাপারটা। আপনি যদি এটাকে 37,000 টাকায় কিনেন, সে জায়গা থেকেও 4K অ্যাটলিস্ট 2K আশা করেন। সো ভিডিওটাকে আমি বিলো স্ট্যান্ডার্ড বলবো। মানে এভাবে যদি চিন্তা করেন 1080p অনুযায়ী কেমন আছে, সেই জায়গা থেকে আপনি বলতে পারেন 1080p ভিডিও অনুযায়ী ঠিকই আছে, কিন্তু 4K তো আপনি আশা করতে পারেন এরকম প্রাইস পয়েন্টে যখন আসেন, কিংবা 2K আশা করেন। এখন ক্যামেরাতে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল কয়েকটা। ফার্স্ট অফ অল, একটা আলট্রা ওয়াইড তো মাস্ট থাকা উচিত ছিল। আমরা
টেলিফটো আশা করছি না আমি, এই মুহূর্তে টেলিফটো দিবেন আমি জানি, কিন্তু অ্যাটলিস্ট একটা আল্ট্রাওয়াইড থাকতে পারতো। আর ভিডিওর ক্ষেত্রে আমরা অন্তত 2K পর্যন্ত আশা করছিলাম। আপনাদের জন্য আরও কয়েকটা বিষয় বলে দিই, এটাতে কিন্তু ক্যামেরা টু এপিআই আপনারা পাচ্ছেন না। লেভেল 3 ফুল সবগুলোই কিন্তু লকড অবস্থায় রয়েছে, সো আপনি অন্য ক্যামেরা ব্যবহার করবেন সেরকম সুযোগ এখানে নেই বলা যায়। আর একটা বিষয় হচ্ছে ওদের যে ক্যামেরা অ্যাপটা, এটা আমার কাছে একটু স্লো লাগছে, এটা আরেকটু ফাস্টার হওয়া দরকার ছিল অবশ্যই। তবে এগুলোর সাথে আসলে ইউজ টু হয়ে যাওয়ার ব্যাপার, আপনি চাইলে ইউজ টু হতে পারবেন, কিন্তু আপনি যখন একটা ফোন অনেক দাম দিয়ে কিনছেন তখন তো এরকম কিছু আপনি আশা করবেন না, ওটাই বোঝাতে চেয়েছি। অলরেডি ভেরি গুড। আমরা যদি চলে আসি এই স্মার্টফোনটার পারফরমেন্সে, এসওসি হিসাবে রয়েছে ইউনি এসওসি T7300। T7300 কি যুগ আসলো যে আপনি 40,000 প্লাসে গিয়ে আপনাকে এখন ইউনি এসওসির এসওসি ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে গিয়ে এখন রিয়েলিটি, মানে মাইনা নাও, কি আর করবা। এলপিডিডিআর 4X এর র্যাম, UFS 2.2 স্টোরেজ টাইপ, অ্যান্ড এটা রান করছে Origin OS 6 অন টপ অফ Android 16। ওকে, লেটেস্ট অ্যান্ড্রয়েড রয়েছে, Origin OS 6 আগের চাইতে বেটার আউটপুট দিচ্ছে, এবং রিসেন্টলি আপনারা দেখছিলেন Origin OS 6 নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম, তো হ্যাঁ আগের চাইতে অনেকটা বেটার, যেখানে দেখা যায় প্রয়োজনীয় সমস্ত ফিচার রয়েছে, ল্যাগ ফ্রি একটা রেজাল্টও দিচ্ছে। সো ওই জায়গা থেকে তো অফকোর্স ভালো রেজাল্ট দিচ্ছে, তবে এই স্মার্টফোনটাতে বেশ কিছু ব্লোটারও আছে, আপনি চাইলে সেগুলো ক্যান্সেল করে নিলে আই থিঙ্ক বেটার। T7300 এটার দুইটা ক্লাস্টারে বিভক্ত, 2.2 GHz অ্যান্ড 2.0 GHz অ্যান্ড 6nm এর একটি এসওসি। সো এটাকে আপনি মোটেই চিন্তা করতে পারেন না 35,000 প্লাস কিংবা 40,000-এর কোনো এসওসি। এই জায়গায় ভিভো যদি কিনা মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজের কোনো একটা এন্ট্রি লেভেলের চিপ দিয়েও নিয়ে আসতো, তাহলে আমরা দুইটা জায়গায় দারুণ কিছু দেখতাম। ফার্স্ট অফ অল ওভারঅল পারফরমেন্সে কিছুটা হলে এগিয়ে থাকতো, দ্বিতীয়ত আমরা একটা 5G চিপ পেতাম, আমার স্মার্টফোনটা 5G প্রুফ হয়ে যেত। সো সেই জায়গায় আসলে লিমিটেশনস অ্যান্ড কস্ট কাটিংয়ের শিকার এই যেহেতু, তাহলে দামটাই এত বেশি কেন, এই প্রশ্নও আসতে পারে। এখন আমি যদি বলি অ্যাকচুয়াল রেজাল্ট কি, যা আছে তাই দিয়ে আসলে রেজাল্ট কি, স্মার্টফোনটা ডে টু ডে লাইফে মোটামুটি ভালো পারফর্ম করে, ওটা নিয়ে সমস্যা নেই। আপনি দেখা যায় যে কি কাজ করবেন, ওই যে মাল্টিমিডিয়া কনজামশন থেকে শুরু করে ভিডিও টিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, লং টাইম টানা ভিডিও দেখছেন যেটা বলছি, এই ধরনের কাজগুলো সে ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপের সুইচিং টাইম একেবারে সুপার ফাস্ট না, তবে ডিসেন্ট, মানে ল্যাগ ফ্রি রেজাল্ট দিয়েছে, ইটস ট্রু। কিন্তু যদি কিনা আপনি 1 বছর আগের কথা চিন্তা করেন, অ্যারাউন্ড 40K-তে আপনি স্মার্টফোনের যে পারফরমেন্সটা ডেলিভার করতে দেখতেন, না ওইটা আপনি পাবেন না। আপনার কাছে মনে হবে আপনি বিলো 30K স্মার্টফোনের পারফরমেন্সের মতোই পাচ্ছেন অফিসিয়াল ডিভাইসে, এরকমটাই ফিল আসবে। তবে ফোনটাকে অতিরিক্ত হিট জেনারেট করতেও আমরা দেখিনি, তাছাড়া কখনো রিবুট নিচ্ছে এ জাতীয় প্রবলেম পাইনি, আর আমাদের হাতে এখন পর্যন্ত কোনো অ্যাপ ক্র্যাশ করেনি। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে, না ভাই, এটা দিয়ে গেমিংয়ের জন্য প্ল্যান না করা বেটার। আপনারা যদি গেম খেলতে চান, বড় বড় ব্যাটারি আছে, লং টাইম গেম খেলতে পারবেন, কিন্তু অ্যাকচুয়াল ওই স্মুথ রেজাল্টটা পাবেন না। ফ্রি ফায়ার খেললে ওকে মোটামুটি খেলা যায়, লোয়ার সেন্সে খেলার জন্য আমি আবারও সাজেশন দেবো, আইদার আপনি 2D টাইপের গেম টাইম যদি খেলেন দেন ওকে আছে, তবে গেমিং টাইমে এটা মোটামুটি হিট জেনারেট করে। ব্লু ভোল্ট যে 8100 mAh ব্যাটারি আছে বলছিলাম, এই ব্যাটারিটা সত্যিই প্রশংসনীয়, এবং এই ব্যাটারিটা দুর্দান্ত লেভেলের আপনাকে ব্যাকআপ দেবে। আপনি অনায়াসে স্মার্টফোন 2 দিনের মতো ব্যবহার করতে পারবেন যদি নর্মাল একজন ইউজার হয়ে থাকেন। আর যদি কিনা হেভি ইউজার হন, দেখবেন একদিন ব্যবহার করার পরেও এই স্মার্টফোনে মানে 30%-এর মতো অবশিষ্ট আছে খুব ভালোভাবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। 44 ওয়াটের চার্জার আছে, যেটাও মোটামুটি স্ট্যান্ডার্ড এটার সাথে। অন্যদিকে ওরা ক্লেম করছে 6 বছরের ব্যাটারি হেলথ, মানে প্রোটেক্টেড। সো আপনি 6 বছরের মধ্যে এর ব্যাটারি নিয়ে সমস্যায় পড়তে হবে না বলে আশা করছে ভিভো, এবং ওরা সেটা ক্লেমও করছে। অন্যদিকে IP68, 69 রেটিং রয়েছে, যাদের ফোন পানিতে নিতে চুবানো স্বভাব আছে কিংবা দরকার হতে পারে ওরকম, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা থাকবে। পার্ল হোয়াইট, মিডনাইট ব্লু এরকম কালার আপনার স্মার্টফোনটা পাবেন। এইটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এখানে আছে, কল কোয়ালিটি এমনিতে ভালো, স্পিকার কোয়ালিটিও ভালো, স্পিকার মোটামুটি লাউড, যথেষ্টই লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দিতে পারছে আর কি। হ্যাপটিক ফিডব্যাকটা স্ট্যান্ডার্ড, একদম দারুণ যে ওরকম নয়, বাট স্ট্যান্ডার্ড আর কি। ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেটই কাজ করছে। এই স্মার্টফোনের কোন বিষয়টা আপনার কাছে বেশি ভালো লেগেছে, এর ইনফিনিটি 1.5K রেজলিউশনের ডিসপ্লে নাকি 8100 mAh এর বিশাল বড় ব্লু ভোল্ট ব্যাটারি? কমেন্ট করে জানাবেন। আর কোন জায়গাগুলো খারাপ লাগলো, কোন জায়গাগুলো কমতি মনে হলো, যদি আমার কাছ থেকে শুনেন। ফার্স্ট অফ অল, পারফরমেন্সের জায়গায় বড় রকমের একটা কমতির কারণ আছে, যে জায়গাটা অবশ্যই আরও বেটার কিছু আমরা ডিজার্ভ করি, আইদার দাম কম থাকা উচিত ছিল, আর একটা বিষয় হচ্ছে ক্যামেরাতেও ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, আমরা আলট্রাওয়াইড মিস করছি। এই জায়গাগুলোতে মূলত দারুণভাবে কস্ট কাটিং করে ফেলছে, কস্ট কাটিংয়ের শিকার বলতে পারেন, তবে কস্ট কমে নাই, এই হচ্ছে আমার কমপ্লেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নেওয়ার প্ল্যান করছেন ডেফিনেটলি প্রি বুক করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।